কাউকে সারাক্ষণ মনে পড়া কি অপরাধ, নাকি সেটাই সবচেয়ে নিঃশব্দ ইবাদত? যাকে ছোঁয়া যায় না তাকে এত গভীরভাবে অনুভব করা যায় কিভাবে? আর যাকে ভুলে থাকার কথা তাকেই কেন হৃদয় প্রতিদিন নতুন করে খুঁজে ফেরে? হ্যালো বন্ধুরা, আমি রোকসানা আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্পের আঙিনায়। আজ শুনবো সালমা চৌধুরী লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 49তম পর্ব। চলো আজ প্রশ্নগুলোর উত্তর নয়, আজ শুধু অনুভূতিগুলো অনুভব করি। পর্ব নাম্বার 49। আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টা স্বরে মেয়েকে বলল, ভয় পাইস না, ভাইয়ের মনে আরশোলা কামড় দিছে, এই জন্য অস্থির লাগছে সব কিছু, ঠিক হতে একটু সময় লাগবে। মিমা রাদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা, আল্লাহ বাঁচাও! ওদের নাচানাচিতে তানভীর গাড়ি সাইড করে পেছন ফিরে তাকালো, তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে, তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই, তারপর লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করেই বসেছিল। তানভীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া ব্যথা কি বেশি লাগছে, হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। তানভীর তখনও হেসেই যাচ্ছে। তানভীর পুনরায় ডাকলো, আবির শুধু ভ্রু নাচালো। তানভীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো অল ইজ ওয়েল, দেখবা একটু শান্তি লাগছে। আবির ভ্রু গটিয়ে তাকালো। তানভীরের হাসি দেখে আবিরও খানিক হাসলো, তারপর তপ্তস্বরে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বুঝাবো কত ধানে কত চাল, চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানভীরও আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখেই গাড়ি স্টার্ট দিল। মাইশাপুর বিয়েতে মেয়েকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব তানভীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারলেও এখনের অবস্থা ঠিকই দেখতে পারছে। গাড়িতে এসি চলছে, তারপরও আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে নারীতেই শাড়ি, যে অষ্টাদশী জামা পরে পিচ্ছি মেয়ের মতো সারা বাড়ি ছুটেছুটি করত, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে আবিরের সামনে আসছে। মায়াবিনী তো জানে না তার মায়ার জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে, মায়াবিনীর দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো নিরবধি ভালোবাসার এক খণ্ডে মায়াবিনীর উদ্দোলিত মনটাকে শান্ত করতে, মায়াবিনীর চোখে চোখ রেখে 7 সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমৃত্যু ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পেছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখেই চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে, বারবার মনে হচ্ছে এদিকে ওদিকে খুলে যাচ্ছে, তাই সেসব চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভ্রু কুচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সব কিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে, আবির ভাইকে আমায় দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে। তা দেখে মেঘের কুচকানো ভ্রুযুগল আরও কুচকে আসে। সূক্ষ্মনেত্রে তাকিয়ে থাকে বেশ খানিকক্ষণ। মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখে আমায় দেখে থমকে গিয়েছিল। শুধু কি দৃষ্টি আটকে গিয়েছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম অচল? ভাবতেই মেঘের ওষ্ঠদ্বয় প্রশস্ত হলো। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখে উপচে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে। ভেবেই মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়ালো। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে মেঘ মাতোয়ারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো।
কয়েক মাসেই অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে, যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখে আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘদের নিয়ে চিড়িয়াখানা এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমো জানালো তারও ক্ষুধা লাগছে, কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই আবির ভাই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগে আবিরের চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানা থেকে বের হতেই তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিম আর আদিও তানভীরের কাছেই রয়ে গেছে। আবির দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতর ঢুকলো। এ যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 48 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎ কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হওয়ায় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকে হাসলো। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুজোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব বেশি একটা পিছি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতাতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানভীর কল দেয় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়েই 3 থেকে 4টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টা স্বরে বলে উঠল, কিরে মামা, আজকাল পরে আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? দ্বিতীয়জন বলল, হরে মামা, আমারও তাই মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোস না? আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখলো আবির ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতেই মেঘের চোখে চোখ পড়ে। আবির ভ্রু নাচাতেই মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি ছেলেগুলোকে কিছুই বললেন না কেন? আজ কিছু বলার মোড নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো। মৃদুস্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন। আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা পাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বলবেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই? তাহলে তো শান্তি লাগবে। মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর আজ ছেলেগুলো বাজে কমেন্টস করেছে, তাতেও আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তে ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিলেও মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। আকস্মিক মেঘের নজর পড়ে সামনে গাছের নিচে একটা কাপড় বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওই দিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপড়টাকে দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপড়টাকে দেখছে। আবির গলা খাকারি দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওই দিকে না, এদিকে দেখতে বলছি। মেঘ ইনডাইরেক্টলি আবিরকে কাপড়টাকে দেখতে বলছে। আবির বুঝেও না বুঝার মতো ভান করছে আর মিটি মিটি হাসছে। আবির এবার কাপড়টার দিকে তাকালো। খানিক বাদে প্রশ্ন করলো, তুই তো বোটানির স্টুডেন্ট, ওরা যে গাছটার নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বল? মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বুঝাচ্ছে কি আর ব্যাটায় বুঝতেছে কি? মনে প্রেম ভালোবাসা নেই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসেও পড়াশোনা? এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, কি হলো জানিস না? জানবো না কেন? এটার বৈজ্ঞানিক নাম মেঘালামোফাইটা সিয়েরাটু আবিরপ্টেরিস। আবির হা করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে আবির বলল, এটা টার্মিনালিয়া আর্জুনা। কি পড়াশোনা করিস সেটাও জানিস না? আরেকটা গাছের দিকে দেখিয়ে পুনরায় বলল, ওই গাছটার নাম বল। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, বোটানিতে পড়ি বলে যেখানে যাই সেখানে শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে আসছি? তাহলে কেন আসছিস? বেড়াতে আসি। বেড়াতে আসিস বেড়া, এদিক সেদিক নজর আটকায় কেন?
আবির ঘুরিয়ে ফিরিয়ে হলো বুঝিয়ে দিয়েছে ওই কাপড়টাকে দেখা আবিরের ভালো লাগেনি। মেঘ ভেঙচি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসের নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়ে কুৎসিত, তেমন কাপল হিসেবে আমি আর আমার স্প্যারো ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব। কথাগুলো বলে আবির ঠোঁট বাঁকালো, দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পরপর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানভীরদের সঙ্গে দেখা হলো। আবির তানভীরকে দেখে শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরও বড় তারছিরা। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে, পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা, আমার বোনের কত ট্যালেন্ট দেখছো। আবির হেসে বলল, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানভীর দুজনে সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘন্টা দুই ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই তিনটা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্টস করা একেবারে উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ, আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গোটালো, তাকালো তানভীরের দিকে। তানভীর আগে থেকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। মেঘ নম্রস্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাফ করেছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানভীর আবিরকে ইশারায় জিজ্ঞেস করলো, সমস্যা কি? আবিরও ইশারাতেই বুঝালো তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানভীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানভীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নীরের দৃষ্টি দেখেই তানভীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ, ভ্রু কুঁচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে শুধালো, ছেলেগুলো আমায় সরি বললো কেন? আমি কি জানি। মেঘের রাগ চোখে মুখে ভেসে উঠেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আবির নিচে ঠোঁট কামড়ে এক আঙুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এইভাবে ঘুরবি, তাহলে কোনো ছেলে বাজে কমেন্টসও করবে না, তারপর তাদের এসে সরি বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসে চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরপরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকায় আটকায় কিনা। আবির যতবার কাছে আসে, আবিরের গায়ের গন্ধে মেঘের ছোট্ট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথার মুকুট কিনেছে, সাথে দু হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতে মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিক্সাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশি সীমা নেই। তার উপর আবিরের যত্নে বারংবার অভিভূত হচ্ছে। নতুন করে নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে, কোনো প্রশ্ন করবে না। যে কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসে ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো। কলিং বেল চাপতে কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়লো? আবির মুখে হাসি রেখে ঠাট্টা স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহা গো, কি কাজে ব্যস্ত তা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকলো, এই যে ম্যাম আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই মেঘকে দেখে মাইশা দু হাতে নিজের দুগালে হাত রাখলো। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাইরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখছে। আবির অবশ্য আগেও এসেছে, বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এখনই, তোমরা ভেতরে এসে বসো।
মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না, আমি তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে, আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল, তুমি একমাত্র বুঝছো। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখে বলল, মেঘ তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। একটু পর মাইশা আপুর হাজব্যান্ড বাসায় আসছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির, মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনে অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সে দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকে হেসে বলল, বিয়েটা করতে দাও, যত্ন কি কাকে বলে কত প্রকার বিস্তারিত দেখতে পারবা। আসি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানভীর মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার এদিকে আসছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরেরও খুব ইচ্ছে করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেওয়াটা নিজের কাছে খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখি জোড়া অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো, ভাইয়া আমরা এদিকে কেন আসছি? আমাদের বাসা তো এদিকে না। ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতে হঠাৎ চোখে পড়ল হলুদ সালোয়ার কামিজ পরনে একজনের দিকে। মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামাতো বন্যার কাছাকাছি এসে গাড়ির হর্নের শব্দে বন্যা ঘাড় ঘুরিয়ে তাকাতেই তানভীরের হৃদয়ে ছুরির ন্যায় কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যার দু চোখে গাঢ় করে কাজল দেয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টি সরছেই না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানভীরের হুঁশ ফিরে। মিম আর আদি যে তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না। তানভীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনিতে আসলাম। বন্যা নিজের হাতের ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানভীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, খাও তুমি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানভীর শুধালো, বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে আসছো? বন্যা এবার একটু শব্দ করেই হাসলো। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘুরাতেই ঠোঁট জোড়া আরও প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরা চলে আসছে। বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানভীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পারছি, আপনার কথা অনেক শুনি। আপনি নাকি খুব রাগী? তানভীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকে ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, মেঘ আসছে? তানভীর মৃদু হেসে বলল, না, বোনও আসেনি, মিমার আদি গাড়িতে আছে। বন্যা তটস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যার বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসে চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। বন্যা মিমার আদির সঙ্গে গল্প করেছে, ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের সাথে বিদায় নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামলো। ততক্ষণে আবির মেঘকে নিয়ে চলে আসছে। তানভীর গলিতেই ওদের নামিয়ে দিয়েছে। তিন ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেয়েকে মাথার মুকুট কিনে দিয়েছে। সেটা দেখেই মিম মেঘের কাছে আবদার করেছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে, সেই কথাও বলেছে। বাসে ফিরে কিছুক্ষণ পরই তানভীর বন্যা নাম্বারে কল দিল। আজ প্রথমবারই কল রিসিভ হলো। তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি করতেছো? তেমন কিছু না। কেন? হাত কাটছো কিভাবে? বন্যা আতকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানভীর সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসে হাতের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিচে ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছিল। তানভীর রাগ ঈশ্বরে বলল, দা লেগে হাত কাটে কিভাবে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি।
তা তো ব্যান্ডেজ দেখেই বুঝেছি, ওষুধ খেয়েও ঠিক মতো রাখছি। এদিকে মেয়ে ঘন্টাখানেক পর আবিরের জন্য 1 কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেয়ে খুব সন্তর্পণে কাপটা টেবিলের উপর রাখলো। কয়েক সেকেন্ড আবিরকে দেখলো, বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পিছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকলো, আবির ভাই। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপ্পির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছু ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেয়ে খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপ্পিকে আপনার একার নাকি? ফুপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এর দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি। বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্তস্বরে বলল, আমি বললাম তো তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে চাইছিস না? কিছু হবে না আমার। আপনি তো বলেন আমি এই বাড়ির রাজকন্যা, রাজকন্যার কথা কি অমান্য করবে শুনি? আবির মলিন হাসলো, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না, আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো, আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্তস্বরে জানালো, রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরণ আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এখনই রাজি করে আসছি। এই শুন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছে। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 49তম পর্ব। কিছু নাম ঠোঁটে উচ্চারিত হয় না, তবু হৃদয়ের প্রতিটা স্পন্দনে রক্তের মতো বয়ে চলে। ভালোবাসা কখনো কখনো জড়ানো গল্প নয়, এটা ধীরে ধীরে অভ্যাস হয়ে যাওয়া এক ব্যথা, যাকে ভুলতে চাইলেও আরও গভীরভাবে মনে পড়ে। যদি আজকের পর্ব তোমার বুকের ভেতর একটু শূন্যতা রেখে যায়, তাহলে পাশে থেকো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু গল্পটা এখনও হাঁটছে তোমার অনুভূতির ভেতর দিয়ে। আবার দেখা হবে আরও কিছু না বলা ভালোবাসা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গল্পে থেকো। আল্লাহ হাফেজ।